রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ই জুন, আসামিদের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, এ অবস্থা আরও কয়েকদিন থাকবে আবহাওয়া অফিস। ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালে চিকিৎসক নার্সদের চরম অবহেলা ছিল ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী। এবং রংপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের ঘটনায় ওসি সহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড, তদন্ত কমিটি গঠন। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজধানী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৭ই জুন। আজ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের এই তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন। গতকাল আত্মপক্ষ সমর্থনের জন্য ২ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মামলার ১৬ সাক্ষীর দেওয়া জবানবন্দি পড়ে শোনান বিচারক। গেল সোমবার আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রাষ্ট্রপক্ষ। 164-এ এই কথা নাই যে ঘটনার দিন তিনি নেশা করেছেন, এই কথা কিন্তু 164-এ নাই। সেটা আমরা আদালতে চ্যালেঞ্জ আকারে দেখিয়েছি। তখন স্টেট ডিফেন্স লয়ার এই বিষয়ে আর কোনো কথা বলেননি, তার মানে মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা তার ভুল সাবমিশন হয়েছে। জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে, সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য থাকতো সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবে না বলে বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে এই আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ফলে ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের। গাছের ছায়ায় একটুখানি জিরিয়ে জীবিকার তাগিদে আবারও ছুটতে হচ্ছে তাদের। এদিকে দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। গরমে হাঁসফাঁস অবস্থা, থেমে থেমে গন্তব্যে ছুটছে সাধারণ মানুষ। গাছের ছায়ায় বসে একটু প্রশান্তি খোঁজার চেষ্টাও ব্যর্থ। গত কয়েকদিনের তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে এমনই চিত্র দেশের বিভিন্ন স্থানের। তীব্র গরমে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.9 ডিগ্রি সেলসিয়াস। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংও, ফলে ঘরে বাইরে কোথাও গরম থেকে মুক্তি মিলছে না। ভ্যাপসা গরম, এই গরমে আসলে যান অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের আরও বেশি সমস্যা হচ্ছে। আপনার এত রোদের তাপমাত্রা এবার মানে মানুষজন পশু পাখি কিছু দাঁড়াতে পারছে না, এত গরম। তীব্র গরমে থমকে গেছে নাটোরের জনজীবন। স্থানীয়রা জানায় তাপপ্রবাহের কারণে বাতাসও গরম অনুভূত হচ্ছে, তাই একটু শান্তি খুঁজতে গাছের ছায়া আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। চারিদিকে অনেক মানে দাবদাহের মতো হয়ে গেছে যে নাটোরে এত গরম এর আগে কখনো মনে হয় না হয়েছে। অনেক গরম পড়ছে, তাই বন্ধু বান্ধব মিলে স্টেডিয়ামে বাতাস খেতেছি। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাকাল যশোরের জনজীবন। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, পথচারী, কৃষক ও শ্রমজীবীরা। বুধবার জেলায় 37.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এই গরমে আসলে কর্মজীবী মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে, জীবন একদম বিপর্যস্ত হয়ে যাচ্ছে। খুবই কষ্টের ভিতর আছে, প্রচন্ড গরম এবছরে। গরমে হসপিটালে রোগীর চাপ বেশি, আমরা ডিউটি করতেছি, আমরা নিজেরাও ক্লান্ত হয়ে যাচ্ছি। এদিকে 38.4 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দেশজুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা ছিল বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বিকেলে বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন স্বল্পতা দেখা দেয় ও বিকল্প বায়ু ব্যবস্থার না থাকায় 6 শিশুর এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের ভবনটি চিকিৎসা সেবা দেওয়ার জন্য উপযোগী নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববারের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি উদার গণতান্ত্রিক নীতির কারণেই জাতীয় নির্বাচনে জামায়াত পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পিআইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নিজেদের স্বার্থের সুরক্ষা দিয়েই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করে পিআইবি। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সফল কূটনীতি নিয়ে আলোচনা করেন। বলেন, তিনি দেশের মানুষকে স্বকীয়তা দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। জাতীয় নির্বাচনে জামাত বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। হাই উঠে দিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল। অথচ দেখেন, মানুষ কিছু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিএনপির কূটনীতি পরিচালিত হবে নিজেদের স্বার্থ সুরক্ষা করেই। আমাকে প্রয়োজন হলে পরে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভারতের মধ্য থেকে আনতে হবে। ভারতের মধ্যে উদীয়মান শক্তি, তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। সো নাথিং নেগেটিভিটি, উই আর ইনক্লুসিভ। বৈদেশিক নির্ভরতা বিবেচনা করেই কূটনৈতিক সম্পর্ক নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে গেল ২৪ ঘন্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গে আরও ৩ শিশু মারা গেছে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা ৬০৫ জন ছাড়িয়েছে। বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এদিকে গেল ২৪ ঘন্টায় আরও ১,২০৫ শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪,০০০। এ পর্যন্ত হাসপাতালে মোট সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ৬১,০০০ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭,০০০-এরও বেশি শিশু। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ নারী, পুরুষ ও শিশুকে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশ সীমান্তে শূন্যরেখায় জড়ো করে। তাদের মধ্যে ১২ পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নাটোরে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা সদর থানার সামনে অবস্থান নেয়। এদিকে জাতীয় সংসদের হুইপ
রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহিন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুকে দেখতে যান। এ সময় তারা যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এর আগে মঙ্গলবার বিকেলে জেলার সদর উপজেলার মদনহাট গ্রামে 5 বছরের ওই শিশুকে মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণ করে একই এলাকার ফুচকা বিক্রেতা শরীফুল ইসলাম। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে জেলা ছাত্রদল। দুপুরে শহরের কেডির মোড় বিএনপি দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুন্দরবন থেকে অস্ত্র এ ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।